নমস্কার, আটটার আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আমি মানস। আসন্ন বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বাঙালি সংগঠনগুলো? দাবি, আন্দোলন, ভাষা পরিচয় আর ভোটের অঙ্ক সব মিলিয়ে জমে উঠেছে সমীকরণ। কারা ঠিক করবে নির্বাচনের ন্যারেটিভ? বাঙালি সংগঠনগুলি কি হবে কিংমেকার, নাকি শুধু দর্শক? প্রতিশ্রুতি বনাম বাস্তব, কি চাইছে সাধারণ মানুষ? স্টুডিওতে রয়েছেন সারা অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের সভাপতি উৎপল সরকার, আইনজীবী শুভ্রজ্যোতি সরকার, তিনসুকিয়ায় রয়েছেন সারা অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বিজয় চন্দ, বঙ্গাইগাঁওয়ে রয়েছেন সারা অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সম্রাট ভাওয়াল, শ্রীভূমিতে রয়েছেন করিমগঞ্জ কলেজের পদার্থবিদ্যার অবসরপ্রাপ্ত অধ্যাপক নির্মল কুমার সরকার এবং লামডিংয়ে রয়েছেন বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের সাংস্কৃতিক সভাপতি ভোলানাথ চক্রবর্তী। আমি শুরুতেই চলে যাচ্ছি উৎপল সরকারের কাছে। উৎপল, নির্বাচন আসন্ন। এবার যে জিনিসটা দেখা গেছে, অনেকগুলো সংগঠন, বাঙালি সংগঠন নির্বাচনের আগে যেন জেগে উঠছে। তো এই ক্ষেত্রে আপনাদের সংগঠনের ভূমিকাটা কি হবে? আপনারা কি চাইছেন? মানে বাঙালি সংগঠন হিসাবে বাঙালির জন্য আপনারা কি দাবি জানাচ্ছেন? নির্বাচন ভিত্তি করে আমরা কাজ করি না। বাঙালি যুব ছাত্র ফেডারেশনের প্রায় ৩৬ বছরের একটা ইতিহাস আছে। অনেক ঘাত প্রতিঘাত পার করে বাঙালি যুব ছাত্র ফেডারেশনের জন্ম হয়েছে এবং আপনারা জানেন যে বিভিন্নভাবে আমরা বাঙালিদের জন্য যেগুলো কাজ করতে হয় সেগুলো করে গেছি। সে আপনারা ডি ভোটারের সমাধান বলুন, কিছু সংখ্যক হয়েছে, কিছু হয়নি। আপনারা ডিটেনশন ক্যাম্প বলুন, বা আধার কার্ডের যে সমস্যাগুলো ছিল সেগুলো তো সেই রাজনীতি তো 5 বছর পর পর আসে, কিন্তু আমরা এগুলো টাইম টু টাইম আমরা কন্টিনিউয়াস আমরা সেভাবে করে সেগুলো আমরা করে গেছি। এবং যে আমরা মানে নির্বাচনের ভিত্তিতে যে আমাদের কার্যকালগুলো মানে কাজগুলো বেড়ে যায় সেটা না, কিন্তু এটাও ঠিক। কারণ যখন নাকি আপনি মানে ঠিক সময়টা আসে, ঠিক সময়ের মধ্যে কাজটা বের করে নিতে হয়, যার জন্য তখন কি হয়, তাদেরও ইচ্ছেটা বেশি থাকে বিভিন্ন রাজনৈতিক দলের, যে এখন এদের দাবিগুলো আমরা তখনই ওদের থেকে বেশি করে মানিয়ে নিতে পারি, কারণ তখন ওরা একটা প্রেশারে থাকে। কিন্তু ওরা যখন এমনি নর্মাল যখন ওরা মানে সরকার চালায় বা বিভিন্ন যেগুলো রাজনৈতিক দল আছে তাদের কাছে তখন সেই রকম জিনিসগুলো পাওয়া যায় না, যার জন্য আমাদের এই আন্দোলনের পন্থাগুলো নিতে হয়। কিন্তু এটাও ঠিক যে শুধু আন্দোলন দিয়েই যদি সমস্যার সমাধান হয়ে যেত তাহলে সব রকম সমস্যাই সমাধান হতো। আসামে বিভিন্ন রকম সমস্যা এখনও রয়ে গেছে, সেগুলো আন্দোলন দিয়ে হয়নি, সেগুলো আলোচনা এবং আলাপ আলোচনার মাধ্যম দিয়েও সমাধান করা যায়, এবং সেটা আমরা করে গেছি বিগত দিনে। কিছুটা সম্ভব হয়েছে, কিছুটা হয়নি, এবং হয়তো আগন্তুক দিনে হয়তো সেটা হয়ে উঠবে। আমি ধন্যবাদ আপনাকে উৎপল। আমি চলে যাব তিনসুকিয়া। বিজয় চন্দ্র রয়েছেন সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি। বিজয় চন্দ্র, আপনাদের দাবিটা কি হবে আগামী নির্বাচনে? নমস্কার সবাইকে। এখন কথা হলো আগামী নির্বাচন। তো নির্বাচন হয়েছে জনসাধারণের চাওয়া পাওয়ার একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার একটা সময়। আসামে বসবাস করা বাঙালি যারাই আছে, সেই ধর্মর নামে দেশ বিভাজনের পর থেকেই আমরা এখানে আছি, বা তার আগের থেকেও আমরা আছি, কিন্তু আমরা কিন্তু ভুক্তভোগী বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু আমাদের যেগুলো অতীতে যেগুলো সমস্যা ছিল, আজ পর্যন্ত কিন্তু সেই সমস্যা আংশিক সমাধান হলেও স্থায়ীভাবে সমাধান হয়নি, কিন্তু সমস্যাগুলো একই জায়গায় রয়ে গেছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে আসামের বিজেপি সরকার, আর একটা সময় বাঙালি ফেডারেশনকে বিজেপি দলের বি টিম করে বলা হতো। আর বাঙালি ফেডারেশন যেহেতু আইডিওলজিগুলি দেখতে আমরা মিল আছিল বিজেপির সাথে, আর তাই জন্য আমরা সম্পূর্ণ সমর্থন দিয়ে আসামে বিজেপি দলকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছি, এবং আশা রেখেছিলাম যে আমাদের যেগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান হবে। কিন্তু আংশিকভাবে সমাধান হলেও আজকে আসামে 10টা বছর পূর্ণ হতে চলেছে, কিন্তু আমাদের সমস্যাগুলো অনেক জায়গায় একই জায়গায় রয়ে গেছে। আজকে আমার উপরোক্ত বক্তা উনি বলেছেন, ঠিকই বলেছেন, কিন্তু একটা কথা, অন্যান্য জনগোষ্ঠীর ক্ষেত্রে আমরা যখন দেখি যে ডি ভোটারের সমস্যাগুলো ক্যাবিনেট ডিসিশন নিয়ে সমাপ্ত করতে পারে বা সমাধান করতে পারে, বাঙালির ক্ষেত্রে সেটা হয় না কেন? বিগত সময়ে ক্যাবিনেট ডিসিশন নিয়ে কুচ রাজবংশী এবং গোর্খাদের ডি ভোটারের সমস্যা চিরতরে সমাধান করেছে।
আমরা তার জন্য ধন্যবাদ জানাচ্ছি আসাম সরকারকে, কিন্তু বাঙালি হিন্দুর ক্ষেত্রে এটা হয়ে ওঠে না কেন? তাই এই চাওয়া পাওয়ার একটা জায়গা, আশা রাখছি আসাম গভর্নমেন্ট এই ক্ষেত্রে বিশেষভাবে নজর দিবে। কারণ কি, বিশ্বাসের জায়গাটা কিন্তু হারিয়ে যাচ্ছে। আজকে আমরা রাজনৈতিক প্রেক্ষাপটেও যদি দেখি, আগে কংগ্রেসের সময় আসামে আমাদের 3জন করে ক্যাবিনেট মিনিস্টার ছিল বা আমাদের বহু সংখ্যক বিধায়ক ছিল। তো আজকে এই আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমি রাষ্ট্রীয় দলগুলোকে, কংগ্রেস, বিজেপি বা অন্যান্য যেগুলো আমাদের জাতীয় দল আছে, তাদেরকে হচ্ছে আমরা আহ্বান জানাবো যে আমাদের জনবিন্যাস হিসাবে যাতে আমাদেরকে প্রতিনিধি প্রেরণ করে। কারণ এটাতে তো কোনো ক্যাবিনেট ডিসিশনের প্রয়োজন নাই। বিজেপি গভর্নমেন্ট এটাও বলে যাচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, সম অধিকার। তো আমার সম অধিকার আমরা একটা গ্রহণযোগ্য প্রতিনিধি আমরা দাবি করছি সরকারের কাছে, বিজেপি সরকারের কাছে এবং রাষ্ট্রীয় দলগুলোর কাছে। এখন এই ইলেকশনের আগে বা এই টিকিট দেওয়ার আগে যদি আমাদের এই দাবিগুলো পূরণ করা না হয় বা আমাদের সমমর্যাদা বা সম্মানজনক প্রতিনিধি প্রেরণ করা না হয়, তাহলে কিন্তু আমরা একটু অন্যভাবে ভাবতে বাধ্য হব। ধন্যবাদ আপনাকে বিজয়বাবু। আমি এবার চলে যেতে চাইছি বঙাইগাঁওয়ে। বঙাইগাঁওয়ে রয়েছে সম্রাট ভাওয়াল, তিনিও কিন্তু বাঙালি যুব ছাত্র ফেডারেশনের একজন সভাপতি। সম্রাট, আগামী নির্বাচনে আপনাদের সংগঠনের ভূমিকাটা কি হবে? দেখুন, সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের জন্ম 1990 সাল 20 এপ্রিল। আজকে 36 বছর পার হয়ে যাওয়ার পরেও আজকে আমাদের প্রথম যেটা দাবি ছিল ওইটা আজ অব্দি পূরণ হলো না। আমরা লাঞ্ছিত বঞ্চিত বলি, কিন্তু আমরা এখন অব্দি ভেবে দেখেছি যে আমাদের এই প্রবলেমগুলো কেন সলভ হচ্ছে না। আমরা একটা আলোচনা করলাম, আমরা একটা চিন্তন বৈঠক করলাম, সেটাতে আমরা ওখানে উপলব্ধি করতে পারলাম যে বিধানসভায় আমাদের মানে প্রতিনিধিত্ব কম মাত্রায় থাকার জন্য আমাদের আওয়াজগুলো বা আমাদের দাবিগুলো এখানে উত্থাপন হচ্ছে না, যার জন্য আমাদের দাবি পূরণ হয় না। তো আমরা এবার উঠে পড়ে লেগেছি যে অনাগত ইলেকশনে যাতে আমাদের হিন্দু বাঙালি সমাজের থেকে বেশি প্রতিনিধি আমরা পাঠাতে পারি, সে যে কোনো দলেরই হোক না কেন, বিজেপি, কংগ্রেস, এজিপি বলে কথা নেই। কিন্তু যেহেতু আমরা 2014 সনের নির্বাচনে আমরা প্রতিশ্রুতি দেখেছিলাম, নরেন্দ্র মোদী আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী মহাশয় আর অন্যান্য নেতা মন্ত্রীরাও বলেছিল, বুক 56 ইঞ্চি সিনা ফুলিয়ে বলেছিল যে আমাদেরকে পাওয়ারে আনুন, আমরা আসার সঙ্গে সঙ্গে হিন্দু বাঙালি যেটা প্রবলেম আছে আমরা সলভ করে দিব। কিন্তু আজকে 10 বছর আর হিসেবে 11 বছর, এমপি ইলেকশন হিসেবে 11 বছর আমরা পার করতে চললাম, কিন্তু তাইও আজ অব্দি দেখছে আমাদের মানে ন্যায্য দাবি যেটা ডি ভোটারের ইস্যু, আমাদের আগের বক্তা, আমাদের আরেকটা ভোটের প্রেসিডেন্ট আমাদের বিজয় চন্দ্র মহাশয় বলেছেন যে আমাদের রাজবংশী ভাইদের, আমাদের গোর্খা ভাইদের, ওদের ডি ভোটারের প্রবলেমের থেকে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু বাঙালিদেরকে দিব বলেও পরে উঠিয়ে নেওয়া হলো। তো আমার একটা প্রশ্ন আছে সম্রাট আপনাকে, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো আপনাদের তিনজনকে আমার একটা প্রশ্ন, উৎপল, সম্রাট এবং বিজয় চন্দ্রকে, যে বাঙালির এত ফ্যাকশন কেন? আপনাদের একটা নাম সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশন, কিন্তু আপনারা তিনটে ফ্যাকশনের তিনজন সভাপতি, একজন ভারপ্রাপ্ত সভাপতি, এবং এছাড়াও বিটিসি বাঙালি যুব ছাত্র ফেডারেশনও রয়েছে। তো 1990 সাল থেকে যে সংগঠনের জন্ম, তারপরেও যদি এত ভাগ হয়, এত গোষ্ঠী হয়, তাহলে কিভাবে বাঙালির সমস্যার সমাধান হবে? দেখুন, এটা একটা শুনতে খুব খারাপ জানাবে, কিন্তু আসামে 80 লক্ষ হিন্দু বেঙ্গলি ভোটার আছে, তাহলে টোটাল পপুলেশন কত ভাববেন? 80 লক্ষ মানুষকে একটা সংগঠন কোনো সময় নেতৃত্ব দিতে পারে না, যতই বলুক, যতই যা হোক। আজকে আপার আসাম, লোয়ার আসাম, মিডিল আসাম অসুবিধা হয়, কিছু নিজেদের মধ্যে মতানৈক্য, কিছু পলিটিক্যাল ইস্যু থাকে। কাজ করার যদি ইচ্ছা হয়
ভালো মন নিয়ে যদি কাজ করা যায়। আমি কিছুদিন আগেও কোনো একটা কারণবশত আমার চার্জ নিতে লাগা হয়েছিল। আমি তখন একটা আহ্বান করেছিলাম যে আমরা আজকে অ্যাডহক কমিটি বানালাম, যতগুলো বাঙালি সংগঠন, নট অনলি অল আসাম বেঙ্গলি ইউথ স্টুডেন্ট ফেডারেশন, সারা আসামের বুকে যতগুলো বাঙালি সংগঠন আছে প্রত্যেকজনকে বলেছি আপনারা একটা ছাতার তলায় আসুন, এক আওয়াজ দিন, গভর্নমেন্ট আমাদের কথা শুনতে বাউন্ড হবে। আজকে 13 লক্ষ ভোটার নিয়ে আজকে বিটিসি গঠন করা, তো আমরা 80 লক্ষ হয়ে আমরা তো কোনো ল্যান্ড ডিমান্ড করছি না বা ইসে করছি না, আমাদের ন্যায্য দিবস। আমাদের 100% মানুষও বাংলাদেশ থেকে আসে না। কিছু কর্মক্ষেত্রে আপনি দেখতে পারবেন আসামে যেখানে যেখানে রেল লাইন রয়েছে, রেল লাইন গেছে, সেখানে সেখানে আপনি দুটা জাতিকে পাবেনই, একটা হলো বাঙালি, এক হলো বিহারি। কারণ রেলওয়ের কাজের মাধ্যম দিয়ে হোক, কিসের মাধ্যম দিয়ে হোক, ব্যাংকিং সেক্টরে হোক, চাকরি করার লোক বেঙ্গলি বহুত আগের থেকে ইনভলভ এটার মধ্যে। আজকে চাকরির সূত্রে এরা এসে এদেরকেও বাংলাদেশি বানিয়ে দিয়েছে। উৎপল কি বলবেন আপনাদের আপনি? চ্যানেলে- ধন্যবাদ আপনাকে সম্রাট। আমি উৎপলের কাছে আসছি। উৎপল কি বলবেন? আপনাদের একই নামে এতগুলো গোষ্ঠী, মানে একই সংগঠনের একটাই সংগঠন, গোষ্ঠী কিন্তু অনেকগুলো, তো এতে তো এটাই প্রতিফলিত হচ্ছে যে বাঙালিরা বিভক্ত। দেখুন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যত মত তত পথ। তো এখন কথা হচ্ছে যে আমাদের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে জাতীয় সমস্যা সমাধান করা। তার মাঝখানে তিনটে হয়তো এখন ভাগ হয়ে গেছে। এর মাঝখানে একটা ধরুন একটা রেস, এন্ড অফ দ্য ডে গিয়ে কে জাতীয় সমস্যাটা সমাধান করে নিয়ে আসতে পারবে, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা আমি আমার ভাতৃপ্রতিম এখানে বিজয়চন্দ্র আছে, সম্রাট আছে, আমি দুজনকেই আমি বলছি যে ওরাও করছে। কিন্তু যত মত তত পথ, এই জন্যই বললাম ওদের হয়তো আইডিওলজিক্যালি হয়তো আমার সাথে ওদের কিছু জায়গায় ডিফারেন্সেস আছে। আমি আবার মানে ভাতৃপ্রতিম আমি বিজয়চন্দ্রের কথাটাই বলি। আমার প্রশ্নটা হলো যে একটা নাম এতগুলো গোষ্ঠী, তাহলে কি বাঙালিরা এতে একটু মিসগাইড হচ্ছে না? না, যে misguide না, আমার মনে হয় না আসল দাদা। আসল আসল বাঙালি যুব ছাত্র ফেডারেশন কোনটা? না দাদা, আমি একটা কথা বলি, এটা কি হয়েছে, আমাদের বাঙালি সংগঠন বলে হয়তো এটা বলা হচ্ছে। আপনি অন্যান্য যদি জাতি জনগোষ্ঠীগুলো দেখেন, ওদের মধ্যে প্রচুর ভাগ আছে, কিন্তু সেটাকে কেউ হয়তো সেভাবে তুলে ধরে না। আমরা হয়তো সামাজিকভাবে যখন বিভিন্ন জায়গায় আছি, আমরা জানি যে তাদের মাঝখানে অনেক ভাগ আছে, অনেক গুট আছে। এখন আমি যেই কথাটা বলতে চাইছিলাম যে মূল উদ্দেশ্যটা আমাদের সমাধান করতে হবে, তাতে কে কিভাবে যাচ্ছে সেটা ব্যাপার। এখন এক একজনের আইডিওলজিতে কাজ করছে। আজকে একটু আগে আমার মানে পূর্ব বক্তা বিজয়চন্দ্র মহাশয়, আমার ভাই, ও বলল যে আমাদের সমস্যাগুলো এভাবে সমাধান হয়নি। কিন্তু সবগুলো সমস্যা ক্যাবিনেট ডিসিশন নিয়েই যে করতে পারবে সেটাও কিন্তু না, কারণ গুর্খা এবং অন্যান্য জাতি জনগোষ্ঠীদেরটা আইনি কোনো বাধা নেই, আমাদের মধ্যে অনেক আইনি বাধা আছে। আমি বলেছি আইনি বাধাগুলো কি। ইমিগ্রেশন এক্সপানশন অ্যাক্ট 1950, যেটা করেছিল, কাকে আমরা বিরোধ করেছিলাম যে আমাদের চাই না, আমাদেরকে ইমিগ্রেশন এক্সপানশন অ্যাক্ট 1950 যেটা আইএমডিটি একটা বাতিল করবে, ওটাকে বহাল রেখেছিল, সেটাকে অ্যাক্টিভ করুক। সেটা এইটা নিয়ে আমরা দিল্লি হোক, দিসপুর হোক, আমরা পিএমকে ফার্স্ট যখন প্রাইম মিনিস্টার হয় ওনার রাজ্যপাল ভবনে, তখন ওনার সঙ্গে দেখা করি, ওনাকে ব্যাপারটা বুঝিয়ে বলি, হয়নি। পরবর্তীকালে সর্বানন্দ সোনোয়াল মহাশয়, উনি চিফ মিনিস্টার হন, ওনাকে আমরা বোঝাই, হয়নি। উনি যেহেতু উনি আইএমবিটি জিনিসটা পুরো স্টাডি করে উনি কেসটা করেছেন, উনি পুরোটাই জানে, বলেছে হয় এটা, কিন্তু মানে কেন্দ্রীয় সরকার এটা অন্যভাবে চিন্তা করছে। তারপরে আসলো তারপরে এটা আমাদের এখনকার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে অনেকবার বললাম। লাস্ট মোমেন্টে কি হলো, ক্যাবিনেট ডিসিশন দরকার নেই, উনি একটা সবাইকে নিয়ে একটা ডিসিশন নিয়ে এটাকে বললো যে ঠিক আছে, ইমিগ্রেশন এক্সপানশন অ্যাক্ট 1950টাকে আমরা বহাল করে দেব। কিন্তু তার পরবর্তীকালে কি হলো, আসাম গণ পরিষদ গিয়ে সুপ্রিম কোর্টে একটা কেস করে দিল, কাজটা বন্ধ হয়ে গেল। তো এখন শুধু এমনি হাওয়ায় কথা বলে তো হবে না, টেকনিক্যালি সেই জায়গাগুলোকে আইনিভাবে কোন ফাঁকে কীভাবে সমস্যাটাকে সমাধান করে নিয়ে আসা যায়, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর সেটা নিয়েই আমরা লেগে আছি। দেখি পরবর্তীকালে এরপরে হয়তো আমরা 3 ভাগে বিভক্ত, এক একজন, আমি বললামই আইডিওলজি আলাদা আলাদা, কিন্তু আমার মনে হয় অনেকটাই যে আধার কার্ডের সমস্যাটা আমরা রাজ্যে, মানে আমাদের যে রাজ্যিক মন্ত্রী ছিলেন হোম মিনিস্টার নিত্যানন্দ রায়, উনার পর্যন্ত নিয়ে গেলাম। তারপরে এই টপিকটা উনি পাঠিয়ে দিলেন গিরিরাজ কিশোর সিংয়ের কাছে। গিরিরাজ কিশোর সিং গুয়াহাটিতে আসলেন, মিটিং করলাম, উনি এসে ক্যাবিনেটের সাথে বসে উনি তখন সভাপতি ছিল বিজেপির রঞ্জিত দাস মহাশয়, উনার সাথে বসে উনি প্রেস মিট করে বললো ভোটার কার্ডের সাথে আধার কার্ডের কোনো যোগ নেই, আধার কার্ড মৌলিক অধিকার, তাদেরকে দিতে হবে।
আধার কার্ডের সমস্যাটা সমাধান হলো। কিছু জিনিস টেকনিক্যালি আছে যেটা আইনিভাবে হবে, সেই জন্য আমরা সুপ্রিম কোর্টে লয়ার রেডি করেছি। আমরা এখন স্টেটেও সিএমকে বলেছিলাম, অনেক মানে গরিব লোক আছে যারা এখন বর্তমান ডিভোটারের নোটিশগুলো হচ্ছে না, কিন্তু আগে যেগুলো ডিভোটারের নোটিশ হয়ে গেছে তাদেরকে তো কোর্টে যেতে হচ্ছে। তো বলেছি মুখ্যমন্ত্রীকে যে আপনি একটু আইনি সাহায্য যদি আপনাদের তরফ থেকে করতে পারেন করুন। তাছাড়াও আমরা একটা সেল বানিয়েছি যারা এখন আমাদের হয়তো স্টেটে সেগুলোকে সলভ করবে, এবং সুপ্রিম কোর্টে আমরা একটা লয়ারের একটা guideline ধন্যবাদ দিচ্ছি। আপনাকে। বিজয়বাবু, আপনি কি বলবেন এ ব্যাপারে? এটা একটু অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। কথাটা হয়েছে আমাদের দাদা উৎপলদা যেটা বলেছে যত মত তত পথ, সেটা ঠিক আছে, কিন্তু হ্যাঁ আমরা যদি এক সুরে এক মঞ্চে এসে কাজ করতে পারি সেটা কিন্তু জাতির জন্য কল্যাণ হবে, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। এখন কেন কথা হচ্ছে না সেটা? এক সেটা সুরে আপনাকে বলছি। কেন হচ্ছে না সেটা? আমি ভারপ্রাপ্ত সভাপতি আজ 1 মাস হয়েছে, আমি ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব নিয়েছি, কিন্তু আপনাদের সামনে এই মঞ্চ থেকে আমি বলতে পারি আমি আমার দাদা স্বরূপ উৎপল দা এবং আমার ভাতৃস্বরূপ সম্রাট ভাওয়াল, যখন আমাদের দুজন প্রেসিডেন্ট ছিল মহেন্দ্র দত্ত সরকার এবং দীপক দে মহাশয়, ওনারা যখন অব্যাহতি নিয়েছে তখন কি আমার এই দুইজন দাদা এবং ভাইকে আমি ফোন করেছিলাম যে আমাদের একটা খুব উত্তম একটা সময় আছে, আমরা একসাথে এক মঞ্চে আসার একটা জায়গা আছে, চলো আমরা একটা করা যায় নাকি। যাই হোক, আমাদের এখনো প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা আশা রাখছি আগামী দিনে হয়তো আমরা এক মঞ্চে এসে আমরা কাজ করব, আর সেই জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামী 28 এবং 29 তারিখ হোজাই জেলার লঙ্কাতে আমরা অধিবেশন দিন ধার্য করেছি। আপনাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমি সমস্ত গ্রুপকে, ফেডারেশনের প্রত্যেকজন কর্মীকে আহ্বান জানাবো যে আসুন এই মঞ্চে এসে আমরা একসাথে হয়ে একটু সুন্দর সুস্থ সবল কমিটি গঠন করি, আর আসামের বাঙালি হয়ে আমরা একসাথে আওয়াজ তুলি। সেই ক্ষেত্রে আমরা মুক্ত মনে সব গ্রুপকে আমরা আহ্বান জানাচ্ছি। আর সঙ্গে সঙ্গে এটাও বলবো যে যদিও বা আমাদের একটু গ্রুপ বিভাজন হয়েছে, কিন্তু সবাই কিন্তু জাতির জন্যই কাজ করছে। কোনো না কোনো জায়গায় হয়তো একটু মতবিরোধ থাকতে পারা, সেটা আছে, ব্যাপারটা নাই বলে কেউ অস্বীকার করতে পারবে না, কিন্তু এটাও ঠিক আসামে আমরা প্রায় 80 লক্ষ হিন্দু বাঙালি আছি। তো 80 লক্ষ হিন্দু বাঙালিকে একসাথে নিয়ে চলাটা একটু কষ্টকর, তাও আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আপনাদের মাধ্যম দিয়ে আমি পুনর্বার আহ্বান জানাচ্ছি এই অধিবেশনে আপনারা আসুন, আর একটু সবাই এসে শক্তিশালী এক মঞ্চ তৈরি করে আমরা জাতির আগে যেতে পারি, সেই প্রচেষ্টা নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ বিজয় চন্দ্র আপনাকে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসবো আমাদের এই অনুষ্ঠানে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আড্ডার আড্ডা। ভাষা, এনআরসি, নাগরিকত্ব, ভোটাধিকার, এই ইস্যুগুলো বারবার বাঙালি সমাজকে অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়েছে। এক একটি সংকট এক একটি নতুন সংগঠনের জন্ম দিয়েছে। একটি সংগঠনের ভেতরে মতভেদ হলেই নতুন সংগঠন তৈরি হয়েছে, আমরাই আসল প্রতিনিধি, এই দাবিতে বহু সংগঠন গড়ে উঠেছে। সব বাঙালি একরকম নয়। বরাক বনাম ব্রহ্মপুত্র উপত্যকা, হিন্দু মুসলমান, শহর গ্রাম, পেশাভিত্তিক বিভাজন থেকেও আলাদা আলাদা সংগঠন তৈরি হয়েছে। স্টুডিওতে আমি ফিরে আসছি এবার। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী শুভ্রজ্যোতি সরকার। শুভ্রজ্যোতি, এই যে অনেকগুলো সংগঠন হয় বাঙালিদের, এতে কি বাঙালিদের যে মূল দাবি সেখান থেকে সেটা পাওয়াটা কি কষ্টকর হয়ে যায়? প্রথমে তো আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব আপনার কাছে যে আপনি এই বিষয়টা নিয়ে আজকে যে চর্চায় বসেছেন, কারণ এটা বহুত একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু 26-এ নির্বাচন সামনে আসছে, এই বিষয়টা আমরা বাঙালি হিসেবে ভাবা উচিত। এখানে বরাক ব্রহ্মপুত্র বা বরাকের বাসিন্দা এই সমস্যা নেই, ব্রহ্মপুত্র বাসিন্দাদের এই সমস্যা, এইসব করে আর যাতে বিভাজন না হয়। কারণ বহুত ক্ষেত্রে ব্রহ্মপুত্র উপত্যকায় বাঙালি যারা বসবাস করেন তাদেরও কিছু সমস্যা রয়েছে, যেটা নাকি হয়তো আমাদের বরাক উপত্যকা, যেহেতু আমি বরাক উপত্যকা মানুষদের নেই, তাই বলে যে আমরা সবাই আবারও আলাদা হয়ে যাব, সেটা সেই মানসিকতাটা ঠিক না। এবং যা সমস্যা রয়েছে সেটা আমরা একটা প্ল্যাটফর্মই হোক, আর আজ যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মঞ্চ হয়ে গেছে, সেখান থেকেই হোক জোরালোভাবে যাতে দাবিগুলো উত্থাপন করা যায়। কারণ আমরা দেখতে পেয়েছি যে বাঙালি এত বড় জনগোষ্ঠী হওয়ার পরও এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়ে গেছে। এর থেকে ছোট ছোট জনগোষ্ঠীরা তাদের যা দাবি ছিল বহু আগেই ওনাদের দাবি পূরণ হয়ে গেছে, বা তারা গভর্নমেন্টকে
সেইভাবে কনফিডেন্সে নিতে পেরেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা আজ পর্যন্ত এই যেগুলো সমস্যা, যেটা নাকি মানুষের জীবন মরণের প্রসঙ্গ, সেইগুলো বিষয়গুলোকে কেন আমরা এখনও সেইভাবে উপস্থাপন করতে পারলাম না? আজ হয়তো এই সমস্যাগুলো সমাধান হয়েছে, কিন্তু আমরা ভুললে হবে না, এই ডিভোটের সমস্যার জন্য বহু হিন্দু বাঙালি প্রাণ গেছে। সেই সব বিষয়গুলো আজ হয়তো সবাই আমরা এক হয়েছি, এর জন্য হয়তো কিছু পরিমাণে সমস্যাগুলো সরে গেছে বা নেই এখন, বা সাময়িক স্থগিত হয়েছে, কিন্তু সেটাকে যাতে কমপ্লিটলি যাতে এই প্রবলেমগুলো যাতে সলভ হয়, সেগুলো বিষয়ে আমরা উদ্যোগ নেওয়া উচিত। কারণ আমি নিজে জানি ব্যক্তিগতভাবে, বরাক উপত্যকায় কয়েকটা ঘটনা হয়েছে। খেটে খাওয়া মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের আজ যদি তারা রুজি রোজগার না করতে পারে, কালকে তারা কি খাবে সেই ওদের চিন্তা নেই। আর যখন ডিভোটার আসে, সেখানে আইনজীবী নিয়োগ করে কোর্টে ডেট পড়বে, সেখানে যাবে না ও কাজ করে নিজের খাবে, সেটার ঠিক নেই। তো আজ আমরা আগে কি পরিস্থিতি ছিল সেটাও আমরা দেখেছি। আগে তো আমরা কোনো কিছু বলেও আমরা কোনো কিছু করতে পারি নাই, কিন্তু আজ হয়তো আমি বিশ্বাস করি যে এখনের সরকার হয়তো আমাদের এই বিষয়গুলো নিয়ে আন্তরিক। কারণ আজ আমরা দেখতে পাচ্ছি যে আগে এরকম একটা নেগেটিভ ছিল কি সব উন্নয়ন ব্রহ্মপুত্র ভ্যালিতে হচ্ছে, বরাক উপত্যকা এর জন্য আমাদের কোনো উন্নয়নই হচ্ছে না, কিন্তু সেই নেগেটিভটাও আজ চেঞ্জ হয়েছে। আর কিছু তথাকথিত সংগঠন তো এও কথা বলে দিয়েছিল বরাক উপত্যকাকে নিয়ে, যে গুয়াহাটিতে এত হারে ফ্লাইওভার হচ্ছে, বরাক উপত্যকার হার্ট যাকে বলা হয় শিলচর, সেখানে একটা ফ্লাইওভার নেই। কিন্তু আজ এইসব নেগেটিভ আজ নেই, এইসব নেগেটিভকে আজ বর্তমান সরকার সরিয়ে দিয়েছে। তার জন্য আমি থ্যাঙ্কস জানাই প্রেজেন্ট গভর্নমেন্টকে, যে বরাক ভ্যালির প্রতি যে বিশেষগুলো নজর দেওয়া হয়েছে। কারণ যদি নজর না দেওয়া হতো, কিছু তো দেখুন মানুষ যারা রটানোর তা তো রটাবেই, কিন্তু আজ যদি প্রকৃত অর্থে দেখেন, আজ গ্রামগঞ্জের কথা বলেন, যেখানে বাঙালি অধ্যুষিত এরিয়া আছে, সেগুলো কিন্তু একদম পিছপড়া নেই। আজ বাগানের যতটুকু উন্নয়ন হচ্ছে, আজ যদি বঙ্গবাসীরা যেখানে আছে সেখানেও উন্নয়ন হচ্ছে। কিন্তু হ্যাঁ, আজ এই যে এনআরসির কথাই বলুন আর ডিভোটারের কথাই বলুন, এইসব জিনিস নিয়ে আমাদেরকে যা প্রবলেম ফেস করতে হয়েছে, সেগুলো কিন্তু অন্য কমিউনিটিকে ফেস করতে হয়নি। কারণ কারণটা কি? এর মানে তো হচ্ছে কি আমাদের লিডারশিপে প্রবলেম রয়েছে। আজ যদি গোর্খারা যদি ওনাদের এই দাবিটা আদায় করতে পেরেছে, যেটাই হোক না কেন, যদি আমার উৎপলদা যে কথাটা বলেছেন সেটা হয়তো আমাদের লিডারশিপ নেই, তার জন্য আমরা সেই জিনিসটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই হোক আর হোম মিনিস্ট্রি থেকেই হোক আর স্টেট গভর্নমেন্ট থেকেই হোক আমরা বের করতে পারি না। এখন হয়তো সাময়িক আমরা একটা রিলিফ পেয়েছি যে আমাদেরকে বর্ডার পুলিশ এখন কাউকে নোটিশ দিচ্ছে না, সেই রকম ডিরেকশন দেওয়া হয়েছে। আগে তো সেরকমও আমরা পাইনি। আগে তো রাতে দিনে যে কোনো সময় পুলিশ এসে উঠিয়ে নিয়ে গেছে হিন্দু বাঙালিকে, এইরকমও আমরা ঘটনা দেখেছি। আজ ভাবুন তো সেইগুলো পরিবারের কি দিন গেছে। আজ তো তাও আমরা ভাববো যে, বা আমরা ভাবি যে আগের যে দিনগুলো ছিল সেখান থেকে আমরা আজ অন্ধকার থেকে আমরা আলোতে বহুতখানি আমরা আসতে পেরেছি। কিন্তু এখনও আমাদের নেতৃত্ব আরও সবল হওয়া দরকার, যাতে এগুলো বিষয় আর যাতে নাই উঠে, সেজন্য পদক্ষেপ নেওয়া উচিত। আমার দাদারা রয়েছেন, আমি ভাবি যে আমরা যদি একত্রিত হওয়াতে শক্তিটা আমাদের বাড়বে। আজ আপনি যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগটা খুবই প্রশংসনীয় এবং খুবই যথার্থ, এবং আমি ভাবি যে এইরকম উদ্যোগ আগেও নেওয়া উচিত ছিল। যেহেতু এখন নেওয়া হয়েছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে, যদি এরকম যদি মঞ্চ গঠন হয়, দাদা আরেকজন বলেছেন যে এরকম একটা মঞ্চ গঠন হয়েছে, সেখানে উনি যত দল রয়েছে সেই দলগুলোকে একত্রিত করে আন্ডার ওয়ান আমলেরা আনার চেষ্টা করছেন, সেটা খুবই প্রশংসনীয় এবং এটা খুবই অ্যাপ্রিসিয়েবল স্টেপ। এটা যদি নেওয়া হয়, আমি ভাবি এগুলো সমস্যাকে আরও জোরালোভাবে, আরও হয়তো ছোটো ছোটো বহুত ইস্যু রয়েছে যেটা নাকি আজ হয়তো একটা সংগঠন জানে আর একটা সংগঠন জেনেও কিছু করতে পারছে না, কারণ তার ম্যান পাওয়ার নেই। সেইগুলো বিষয় উঠে আসবে, সেগুলো বিষয় নিয়ে একই প্ল্যাটফর্মে আলোচনা হবে, একটা ডিস্ট্রিক্টকে নিয়ে আলোচনা হবে। আজ যদি বরাক উপত্যকার শ্রীভূমি জেলায় কি প্রবলেম রয়েছে, হয়তো দাদার কাছে এই জিনিসটা কমিউনিকেট হতে সময় লাগছে। আজ বঙ্গাইগাঁওয়ে কি হচ্ছে এইটা হয়তো আমরা জানি না। সো আমরাও জানা উচিত যে আমাদের ভাই দাদা মা বোনেরা সেখানে কি প্রবলেম ফেস করছে, তাহলে আমরাও আমাদের মতো করে সেইগুলো বিষয় যে প্ল্যাটফর্মই হোক না কেন সেখানে আমরা উপস্থাপন করতে পারবো। তার জন্য একটা ইউনিফাইড প্ল্যাটফর্মের দরকার রয়েছে, যেখানে আমরা সবাই আমাদের সমস্যাগুলো আলোচনা, আমাদের সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা, আমাদের আর কি করণীয় আছে, আমাদের কি
করা যায়। আজ দেখুন আমাদের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড আছে, সেই বোর্ডকে আরও যাতে গভর্নমেন্ট ফিনান্সিয়ালি স্ট্রং করে, যাতে আরও এই বোর্ডের দ্বারা আমরা আমাদের যে ভাষিক সংখ্যালঘুরা আছে, লিঙ্গুইস্টিক মাইনরিটিরা আছে, ওনাদের উন্নয়ন হবে। বেঙ্গলি স্পিকিং ডেভেলপমেন্ট বোর্ড আছে, সেটা ফিনান্সিয়াল ক্যাপাসিটি আরও বাড়িয়ে দেওয়া। এছাড়াও যদি সম্ভব হয় আমরা দাবি করব যে যেগুলো বেঙ্গলি স্পিকিং এরিয়াগুলো আছে, এখানে যদি উন্নয়নের জন্য যদি আরও যদি করণীয় কিছু সম্ভব হয় অ্যাজ পার রুল আন্ডার দি কনস্টিটিউশন, সেগুলো করা উচিত, যাতে আমাদের মানুষরা আর যাতে ভোগান্তির শিকার না হয় বা আরও যাতে অপরচুনিটিস পায়, স্কোপ পায়। ধন্যবাদ শুভ্রজ্যোতি। আমি আসবো উৎপলের কাছে শুভ্রজ্যোতির একটা প্রশ্নের প্রসঙ্গ নিয়ে। আমি এখন চলে যাচ্ছি লামডিংয়ে, যেখানে রয়েছেন ভোলানাথ চক্রবর্তী। তিনি বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের সাংস্কৃতিক সভাপতি। ভোলানাথ চক্রবর্তীবাবু, স্বাগতম আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমার প্রশ্নটা হচ্ছে আপনাকে, যে কোথাও কি আপনার মনে হচ্ছে যে বাঙালি সংগঠনগুলো একটা পজিটিভ ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নিজেদের দাবি আদায় করতে ব্যর্থ হয়েছে? না, এখন প্রশ্ন হচ্ছে, আগে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম নিউজ লাইভ বাংলা চ্যানেলটা হওয়াতে আমরা আপনাদের সমস্ত দাবি দেওয়া বা যে কোনো কথা আপনারা তুলে ধরতে পারছি। অনেক অনেক ধন্যবাদ। তো এখন আমাদের একটা ঐক্যের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। যতগুলি আমাদের বাঙালি সংগঠন আছে, হ্যাঁ, এবং বরাক ভ্যালি বা ব্রহ্মপুত্র ভ্যালিতে সবাই একযোগে কাজ করতে হবে, এবং আমাদের যে আসল যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি যাতে আমরা তুলে ধরতে পারি সরকারের কাছে এবং আমাদের জনপ্রতিনিধিদের কাছে, এইভাবে আমাদের চেষ্টা করতে হবে। কারণ বাঙালিরা আমাদের স্বাধীনতার পর থেকে অনেক গভর্নমেন্ট এসছে, আমরা সবসময় কিন্তু উপেক্ষিত, আমরা ঠিকমতো আমাদের সমস্যার সমাধানগুলি করতে পারিনি। ওই আমার আগে যিনি বলেছেন যে অন্যান্য জনগোষ্ঠীতে দেখা গেছে যে তারা ছোট মোটো হোক আর বড়ই হোক, তারা কিন্তু তাদের সমস্যার সমাধান করতে পেরেছে সরকারের কাছে বা জনপ্রতিনিধির হতে, কিন্তু আমাদের কিন্তু অনেক সমস্যা হয়ে গেছে যেগুলি আমরা পারি না। আমার একটা প্রশ্ন রয়েছে আপনাকে। আপনার কি মনে হয় কোথাও বাঙালি যে সংগঠনগুলো রয়েছে তাদের মধ্যে সমন্বয় এবং বাঙালিদের মধ্যে নেতৃত্বের অভাব? একই প্রশ্ন আমি উৎপলকেও করছি। হ্যাঁ, যেটা আমাদের এখন প্রয়োজন, একজন ভালো নেতৃত্বের প্রয়োজন আছে, যাতে আমাদের বাঙালির মানে যে সম্প্রীতি বা যে ঐক্যতা, যাতে আমরা মানে পুনরায় গঠন করতে পারি, মানে এক ডাকে যাতে আমরা বাঙালিরা ঐক্যভাবে চলতে পারি, এবং আমাদের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি যাতে আমরা সমাধানের পথ খুঁজে পাই। উৎপল কি বলবে এক্ষেত্রে? ঐক্যতার প্রয়োজন। হ্যাঁ, মানে আমি বলছি কোথাও কি এই শুভ্রজ্যোতি যেমন বলছিল যে একটা সমন্বয় এর অভাব, কোথাও মনে হচ্ছে যে একটা নেতৃত্বেরও অভাব। না, সমন্বয়টা আছে, ঐক্য থেকে অনেক দূরে আছে এখনো সংগঠনগুলো। না, সমন্বয়টা আছে এই জন্য বলছি, কারণ সবার বক্তব্য তো এখানে বেরিয়েছে বাঙালিদের মূল সমস্যাগুলোকে সমাধান করতে হবে। তো আমি একটু আগে আপনাকে বলেছি আমাদের হয়তো আইডিওলজিক্যালি ডিফারেন্স থাকতে পারে। এখন কেউ হয়তো বলবে আমি আন্দোলন করব, আন্দোলন করে আমি করে নিয়ে আসবো। আন্দোলন আমরা করেছি, অনেক বছর আন্দোলন করছি, দিল্লি করেছি, আসামে করেছি, সেখানেই তো সমন্বয়ের হ্যাঁ, অভাবটা। কিন্তু সেখানটা সমন্বয়ের অভাবটা হচ্ছে। কিন্তু কি হয়েছে আপনি দেখুন, আমি যদি এমনি বলতেই যাই যে আজকে আমাদের বাঙালিদেরই তো কতগুলো বিধায়ক আছে, এর আগেও কংগ্রেস গভর্নমেন্টের সময় ছিল, এখনো ছিল, তাদের মাঝখানেও তো তাদের মধ্যেও তো সমন্বয় নেই, তারাও তো গিয়ে বলতে পারছে না। আমি সেটা বলছি না, বিধায়করা আছে ঠিক আছে, কিন্তু প্রেসার গ্রুপ, যেটা সংগঠনগুলো হলো প্রেসার গ্রুপ, যারা চাপ দিয়ে দাবি আদায় করতে পারে, সেই দাবি আদায়ের ক্ষেত্রে কি কোথাও না কোথাও প্রেসার গ্রুপগুলো একটু। দাদা, আপনি চাপ বলতে কি বোঝাচ্ছেন? চাপ আমার দাবি, আমার দাবি এখন না, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ। এখন চাপটা তো দু রকমের হয়। হ্যাঁ, একটা হয় আন্দোলন করে প্রেসার ক্রিয়েট করে দেওয়া, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে প্রেসারে নিয়ে আসা, এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে আন্দোলন করে যাও, তৎসঙ্গে সরকারের কাছে আলোচনার মাধ্যমে চাপ সৃষ্টি করো, যে হয় তোমরা করো, না হয় করবো না। তোমার সংগঠন কোন পন্থায় বিশ্বাস? আমরা আন্দোলন পক্ষে। আন্দোলন মানে না কানলে মাও দুধ দেয় না, কিন্তু তারপরে দুধ খাওয়ার পরে আবার মাকেও তো ছুঁড়ে ফেলে দেয় না, বাচ্চা আদর করে। তো আন্দোলন করে, আন্দোলনকে আমাদের হচ্ছে কথাটা তুলে ধরা, আমরা তুলে ধরছি আজকের থেকে না। আপনি হয়তো জানেনই আমরা বিগত দিনে প্রচুর আন্দোলন করেছি, কিন্তু আমি বললাম যে আন্দোলন দিয়ে কি কথাটা তুলে ওদের অবধি পৌঁছে দেওয়া। তারপর যদি ওরা সমস্যাটা সমাধান না করে তাহলে ওটা একটু বাজে সিচুয়েশনের দিকে যাবে। কিন্তু কি হয়েছে, যখনই এই পজিশনটা চলে আসে ওরা আলোচনার জন্য ডাকলে হয়তো সেখানটা 100% ওরা সলভ করতে পারেনি, কিন্তু 50% সলভ তো হয়েছে। আজকে ডিটেনশন ক্যাম্প খালি তো হয়েছে,
এটা তো ডিনাই করতে পারবে না। 4 জন আছে আমি জানা মতে, ওরা হচ্ছে আপনার ডিক্লেয়ার ফরেনার। আধার কার্ডটা বন্ধ হয়েছিল, আধার কার্ডটা খুলে দিয়েছে, আমি একটু আগে বললাম কথাগুলো। এরপরও এখন যেটা আমরা চাইছি যে ডি ভোটার যেগুলো আছে, এই রিসেন্ট এইমাত্র দাদা বললো যে ডি ভোটারগুলো সাময়িক বন্ধ হয়ে গেছে, কিন্তু আগে যেগুলো আছে ওদের এই প্রবলেমগুলো আছে। সেই প্রবলেমগুলোর জন্য আমরা এই আবার এই সামনে এই ইলেকশন, এখন তো ইলেকশন টাইম, এরপরে আমরা আবার আরেকটা টিম নিয়ে দিল্লিতে যাব, আবার সেম আন্দোলন করব। করলেই তখন কী হয়, যখনই ওখানটা যায় তখন ওরা প্রেশার আসে, প্রেশার আসলে তখন ওরা ডাকে, বলো কি আছে। আচ্ছা, এখানে একটা আমি বলছি উৎপল, এখানে একটা সমস্যা আছে। আপনি দিল্লি গেলেন, আন্দোলন করলেন, আপনার ঠিক পেছনে পেছনে একই নামের আরেকটা সংগঠন, আরেকটা গোষ্ঠী গেল, তারাও আন্দোলন করলো। যাচ্ছে না দাদা, আমি বলছি দিল্লি শুধু আমরাই যাচ্ছি। ঠিক আছে, তো হ্যাঁ ঠিক আছে, যদি যাচ্ছে না এটা তাহলে তো অ্যাপ্রিসিয়েবল স্টেপ। ধন্যবাদ জানাই এরকম নেতৃত্বকে যারা ওনারা এইসব সমস্যাকে দিল্লি নিয়ে যাচ্ছে। হ্যাঁ। আমরাও পারছি না ব্যক্তিগতভাবে, যাচ্ছে না, আমরাই যাচ্ছি। ওনারা যাচ্ছেন, এর জন্য আমরা ধন্যবাদ জানাই। আজ এই নিউজ লাইভ বাংলা মঞ্চ থেকে আজ উনি যে সমস্যার কথা বলেছেন, উনি দিল্লি যাচ্ছেন, সেই উদ্যোগকে সাধুবাদ এবং ওনাদের নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে যারা যাচ্ছে না তারা তো কোনো না কোনো লোকাল লেভেলে কাজ করছে, করছে, অবভিয়াসলি করছে। তো আপনারা যাচ্ছেন দিল্লিতে, শুধু দাবি- দিল্লি না, আসামও করছি, দিল্লিতে করছি। আসামে আপনার দিল্লি যাচ্ছেন, আপনারা দাবি আদায়ের জন্য দিল্লিতে ধর্ণা দিচ্ছেন, বসছেন, আলোচনা করছেন। আর একটা গোষ্ঠী তারা শুধু লোকালি করছে, তো এফেক্টিভ তো হচ্ছে আপনাদেরটা বেশি হবে যদি বলা যায়। কিন্তু ওই আরেকটা গোষ্ঠী যারা এখানে বসে কাজ করছে, তারাও যদি আপনাদের সঙ্গে যোগ দিয়ে দিল্লিতে যেত তাহলে তো নিশ্চয়ই ভালো হতো, কিন্তু কিন্তু হ্যাঁ। তারা তো আমাদেরই গ্রুপে ছিল, সেটাই বলছি, সেখানেই তো বলছি যে সমন্বয়ের তারা তো অভাবটা আমাদেরই হচ্ছে। গ্রুপে ছিল। কোনো রাজনৈতিক প্ররোচনার বলি হয়ে তারা হয়তো ওখানটায় থেকে আলাদা তৈরি করে ফেলেছে। সমন্বয়ের অভাবটা তো সেখানেই হচ্ছে, নেতৃত্বের অভাব সেখানেও হচ্ছে, সেটা আপনি মানতে রাজি? হ্যাঁ, সেটা হয়তো আমাদের পূর্ব এর আগে যারা ছিল হ্যাঁ সংগঠনে, হ্যাঁ। এটা তখন থেকে শুরু হয়ে আসছে এবং কন্টিনিউয়াস প্রসেস এটা হয়ে গেছে এখন। তো এইভাবে করে দাঁড়িয়ে যাচ্ছে। এটা আমি আপনারটা, এটা আমি পুরো ডিনাই করতে পারবো না যেটা আপনি বলছেন। চক্রবর্তী বাবু, আমার একটা প্রশ্ন রয়েছে। ধন্যবাদ উৎপল তোমাকে। চক্রবর্তী বাবু, আমার একটা প্রশ্ন রয়েছে, কোন ইস্যুতে বাঙালিরা পিছিয়ে পড়ছে অন্যান্য জাতি জনগোষ্ঠীর থেকে, কি মনে করেন আপনি? মনের অভাব আর নেতৃত্বের অভাব আছে, সেটাই যার জন্য আমরা প্রকৃতভাবে আমরা এগিয়ে যেতে পারছি না। আমরা যদি প্রকৃতভাবে এগিয়ে যাই তাহলে আমার সমন্বয় এবং ভালো নেতৃত্বের প্রয়োজন আছে, যা আগে ছিল এখন কিন্তু নেই। বিভিন্ন রকম ভাবে বিভিন্ন দল সংগঠন হচ্ছে, একটা দল আমরা করছি, তার পিছনে আরেকটা দল এবারে অন্যভাবে তারা করছে, এইসব দল ভাঙাতে আমাদের এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। তো এখন মোদ্দা কথা হচ্ছে যে আমাদের যেভাবে হোক যে একটা ভালো নেতৃত্বের প্রয়োজন, যাতে সমন্বয়ভাবে আমরা এই কাজগুলি একসঙ্গে করে যেতে পারি। ধন্যবাদ আপনাকে। শুভ্রজ্যোতি, আপনার কি মনে হয় কোথাও যে এই যে বাঙালি সংগঠনগুলো ওরা ফাইট করছে, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ওদের মধ্যে মানে সমন্বয়টা নেই, এটা উৎপলও পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছে। সমন্বয়টা নেই সেটা দেখাই যাচ্ছে, কারণ উৎপলরা যদি যাচ্ছে দিল্লিতে, হ্যাঁ, বাকি আরেকটা গোষ্ঠী ওরা এখানে বসেই করছে। তো এই যে গোষ্ঠীটা এখানে আসামে বসে আন্দোলন করছে, তারা যদি উৎপলদের সঙ্গে একসঙ্গে যদি যেত তাহলে তো শক্তিটা বাড়তো অনেক। তো এই যে জায়গাটা, এই জায়গার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে একটা উদ্যোগ নেওয়া উচিত যাতে সবাই এক ছাতার নিচে, অনেকবার কিন্তু মিটিং হয়েছে, এবারও বোধহয় 26 তারিখ না কত তারিখ মিটিং হয়েছে ইউনিফিকেশনের জন্য, কিন্তু সেটা হয়ে ওঠেনি। সহদেব দাসের নেতৃত্বে বোধহয় একটা ওখানটা অনেক ব্যাপার আছে দাদা, আপনি সময় দিলে পুরোটা বলবো, কিন্তু অনেক unification- ব্যাপার আছে। তো আপনার কি মনে হয় এই ক্ষেত্রে? আমি আগেও একই কথা বলেছি কি, দেখুন হাত মজবুত হলে শক্তিটা অন্যরকম ভাবে আসবে। এখন যদি সবাই যদি আলাদা আলাদা হয়ে যায়, হতে পারে একটা সংগঠনের ভিতরেই তো সদস্যদের মধ্যে পোর্টফোলিও হোল্ডার যারা আছেন ওনাদের মধ্যেও ওপিনিয়নের ডিফারেন্স হয়। হয়তো কোনো সময় দেখা যাচ্ছে যে সংগঠনের অর্ধেক থেকে বেশি মানুষরা এই সভাপতিকে বা এই সাধারণ সম্পাদককে চাইছেন না, ওনাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এইরকমভাবে যদি একটা কমন প্ল্যাটফর্ম যদি ক্রিয়েট করা হয়, কমন প্ল্যাটফর্ম ক্রিয়েট হলে আমরা ভাবি যে জিনিসগুলো শক্তিশালী হবে। এখন যদি নাও হয়, সবাই একজুট হয়ে আমরা যাতে আমাদের যে দাবিগুলো রয়েছে, বেসিক মিনিমাম প্রবলেমস যেগুলো রয়েছে, সেগুলো যাতে আমরা ফাইট করতে পারি। আমাদের যে সাহিত্য চর্চার বিষয় আছে, এইসব দিকগুলোকে আরও যাতে ভালো বড় করে এই দিক থেকে দেখা হয়,
আর এগুলোর সমস্যা তো রয়েছে, কিন্তু এই সমস্যাগুলোর সাথে সাথে আমাদের যে হিন্দু বাঙালিদের যে সাংস্কৃতিক একটা বড় একটা পরিমণ্ডল রয়েছে, সেগুলোরও উন্নয়নের ব্যাপারে যাতে আরও যাতে একটা ভালো ইনস্টিটিউট যাতে খোলা যায়। আমি বহুত আগের থেকে বলেছি, আগেও বলেছিলাম যে আমাদের বরাক উপত্যকা ধামাইল একটা বহুত পুরনো একটা সংস্কৃতি আমরা জানি, সেগুলোকে নিয়ে যদি আজ আমরা কি দেখতে পাচ্ছি, পার্শ্ববর্তী দেশগুলোতে এটাকে নিয়ে চর্চার জন্য ইনস্টিটিউট হচ্ছে, এডুকেশনাল ইনস্টিটিউশনে এটার চর্চা হচ্ছে, কিন্তু আমরা এখনও হয়তো কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন সেটাকে খুলতে লজ্জাবোধ করবে। কারণ কি, এটা চর্চা নেই। এইসবকে একটু যদি প্রমোট করা হয়, আজ দেখুন আমরা দেখতে পাচ্ছি যে বিহু যে নৃত্য আছে, সেই নৃত্যর এখানে বড় করে অনুষ্ঠান হয়েছে। তার পরবর্তীতে দেখা গেল কি যা বড়োদের যা বাগরুম্বা অনুষ্ঠান হয়েছে, তার পরবর্তীতে আমরা দেখেছি কি যারা বাগানের আছে ওনাদেরও অনুষ্ঠান হয়েছে। তার জন্য আমরা আরেকটা দাবি, যেটা হয়তো ওনাদেরও হয়তো আমার সাথে একমত পোষণ করবেন, যে এই ধামাইলকে কেন্দ্র করে একটা যাতে বড় উৎসব হয়। আজ মাননীয় মুখ্যমন্ত্রী এই যে বড় জনগোষ্ঠীর যে নৃত্য আছে, সেটাকে উনি এখন বলেছেন কি দিল্লিতে করাবেন। আমাদেরটা এখনো গুয়াহাটিতেই হলো না। আমরাও সেই রকম ছোট ছোট দাবি যাতে মুখ্যমন্ত্রী বলেছেন ওটা উনি করাবেন, হ্যাঁ করাবেন, ভালো কথা। এইসব জিনিস এটা হচ্ছে কি এক্সাম্পল। আমরা এইসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে যখন আমরা লিখেছি যে আমাদের ধামাইলকেও করা হোক, তারপর ওনারা দেখেছেন বা ওনাদের আন্তরিকতা ছিল যে ধামাইলকেও যাতে করা যায়। একইভাবে ছোট ধামাইলটা কিন্তু আমি একটা কথা বলতে চাই, ধামাইল কিন্তু একমাত্র আসামের নৃত্য, কিন্তু আসামের বাঙালিদের নৃত্য এটা। এটাই এইসব জিনিস, এগুলো ছোট ছোট জিনিস আজ ডিভোটারের জন্য ওনারা লড়াই করছেন, একদম অ্যাপ্রিসিয়েবল। আজ এইরকমভাবে ধামাইলকে নিয়েও যাতে এই অনুষ্ঠান হয়, আমরাও যেতে ইচ্ছুক হব। বরাক উপত্যকার এই জিনিসটা যাতে খালি বরাক উপত্যকার সীমাবদ্ধ না থাকে, আসামের মানুষরাও জানুক যে এরকম একটা নৃত্য হয়, কেন হয়, কিসের জন্য হয়, এইসব নিয়ে চর্চা যাতে হয়। এর রিসার্চের জন্য যদি আমরা এটাকে যদি কোনোভাবে কারিকুলামে ইনক্লুড করা যায়, সেগুলো নিয়েও চিন্তাভাবনা করা উচিত আমি ভাবি। কারণ আজ দেখতে পারলাম যে কিছুদিন পর্বে এইসব নিয়ে আজ আমরা জানি যে এনইপি এসে গেছে, ন্যাশনাল এডুকেশন পলিসি। সেগুলো এনইপি আসার পর এগুলোকে আরও ওয়াইডার স্কোপ দেওয়া হয়েছে কি এইসবকে ইনক্লুড করা যাবে। এর জন্য আগামীতে এইসব বিষয় নিয়ে যদি কারিকুলামে কোনোভাবে যদি ইনক্লুড করা যায় নাকি, কীভাবে কি করা যায়, সেই সব জিনিসকে নিয়েও আমাদের চিন্তা ভাবনা করা উচিত, যেটা হচ্ছে না। এর জন্য সবাই যদি একত্রিত হয়, তাহলে কী হয়, সবাই একটা একটা আইডিয়াস শেয়ার হয়। আমি আগেও বললাম যে আজ আমরা শ্রীভূমির এই জিনিসটাকে হয়তো দাদা হয়তো তেমন ভালোভাবে জিনিসটা নাও জানতে পারে। আমি আসবো আপনার কাছে, আমার একটা বিরতি নিতে হবে, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর আবার ফিরে আসবো 8টার আড্ডায়। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন 8টার আড্ডা। আমাদের আজকের বিষয়ে বাঙালি সংগঠনগুলোর কি ভূমিকা হবে আসন্ন বিধানসভা নির্বাচনে। আমি চলে যেতে চাইছি বঙ্গাইগাঁওয়ে, রয়েছে সম্রাট ভাওয়াল। সম্রাট ভাওয়াল, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আমরা একটা প্রবাদ বাক্য জানি যে 10-এর লাঠি 1-এর বোঝা। এবার যদি বাঙালি সংগঠনগুলো যদি এক না হয়, তাহলে চাপ দিয়ে কিভাবে দাবি আদায় করবে? একত্রীকরণের কথা আমি বললাম, কিন্তু এখানে শুনতে পারলাম যে আমরা দিল্লি যাইনি। মানুষ নিয়ে নিয়ে দিল্লি নিয়ে ভরিয়ে ভরিয়ে সেই কালীবাড়িতে বলুন আর আপনার বড়োল্যান্ড গেস্ট হাউসে বলুন, ওই থেকে ইসে করে গুয়াহাটি ধর্না, বঙ্গাইগাঁও থেকে 100 লোক নিয়ে যেতাম, ইন টোটাল থাকতো 107 জন লোক। আন্দোলনের সময় অ্যারেস্ট হয়েছি, আমাকে বের করার জন্য 25,000 লোক র্যালি করে বের করে নিয়েছিল, ইন্টারনেট 4 দিন বন্ধ করে দিয়েছিল। কি কাজ করেছি? ইচ্ছা শক্তি থাকতে লাগবে। গভর্নমেন্ট দিয়েছে, নো ডাউট, হেমন্ত বিশ্ব শর্মা গভর্নমেন্ট আমাদেরকে যথেষ্ট দিয়েছে, হেল্প করেছে, কিন্তু 40% এসে বন্ধ করে দিয়েছে কোনো কারণবশত। ওনারও হয়তো প্রেশার আছে, কিন্তু আমরা তো রুখে থাকলে, আটকে থাকলে মনে হবে না, তো আমরা তো ডিমান্ড করতে থাকতে লাগবে। একটু আগে বললো মা দুধ দিল, ইসে দিল, আরে যখন যখন খিদে পাবে তখন দিতে লাগবে। আমাদের ন্যায্য দাবিগুলো পূরণ করতে লাগবে। আমরা আজকে আন্দোলন সংগঠন কি করবে, আপনি একটুখানি পরীক্ষা করে দেখবেন যে সংগঠন কোনো সময় ঘরে বসে বসে কোনো ইসে পেয়ে যায়নি। সংগঠন নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ঘরে বসে থাকতো, তাহলে আজকে দেশ আজাদ হতো না। আজকে চরকা ঘুরিয়ে যদি আজাদি পাওয়া যেত, তাহলে তো কথাই ছিল না। 80 লক্ষ পপুলেশন থাকা সত্ত্বেও আমাদেরকে আজকের ডেটেও
এত বছর হয়ে যাওয়ার পরে আজকের যেটা আমাদের জন্মগ্রহণ এইখানে, পুরানো লোক তো মরে গেছে, এগুলো বাদ দিন। আমরা আজকে এখানে জন্মগ্রহণ করে আমাদেরকে বাংলাদেশি বলা হয়, ভাল লাগে? আমরা কার কাছে বলবো? আমাদের অভিভাবককে, আমাদের অভিভাবক, আমাদের গার্জিয়ান হেমন্ত বিশ্ব শর্মা, নরেন্দ্র মোদী। আমরা জিতিয়ে এনেছি 80 লাখ ভোটারের 80% লোক ওনাকে ভোট দিয়েছে। ওনার কাছে কমপ্লেন করবো না কিভাবে করব? ওনার কাছে কমপ্লেন করার উপায়টা কি? আমরা আন্দোলন করে করব। আজকে বিগত 5 দিন ধরে 6 দিন ধরে দেখছেন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে যেগুলো প্রেস মিট দেওয়া হচ্ছে যে আমাদের মানে হিন্দু বেঙ্গলি ক্যান্ডিডেট লাগে, প্রার্থী লাগে। কেন চাইছি? আমরা তো নিজে ইলেকশন খেলবো না। আমরা কেন চাইছি? যে আমাদের কষ্ট দুঃখগুলো ওখানে যদি সংখ্যায় কম থাকে তাদেরকে কোনো কারণবশত চাপিয়ে দিতে পারে, সংখ্যায় যদি বেশি থাকে ওখানে গিয়ে আওয়াজ তুলতে পারবে। আগে কে করেছে না করেছে, কংগ্রেস লালিপপ খাইয়েছে, ইসে করেছে, তাই বলে আমরা এমএলএ ডিমান্ড দিব না, এটা হতে পারে না। বাঙালি জেগে উঠেছে, এখন সিস্টেম আলাদা হবে, এখন সিস্টেম আলাদা হবে। উৎপল, আপনি বলছেন না আপনারা ছাড়া কেউ যায়নি, উনি তো দাবি করছেন ওনারা গেছে। আমাদের সংগঠনেই ছিল, কিন্তু বিগত আপনি জানেন আমাদের একটা অধিবেশন হয়ে গেছে। তো আমাদের যে আগের প্রাক্তন সভাপতি ছিল মহানন্দ দত্ত সরকার, উনি রাজনৈতিক দলে জয়েন করার জন্য উনি মধ্যকালে 2 বছরে আমাদের অধিবেশন হয়, 1.5 বছরের মধ্যে উনি ছেড়ে উনি কংগ্রেস দল জয়েন করেন এবং আমাকে তখন ভারপ্রাপ্ত সভাপতি করে দিয়ে যায়। এবং আমাকে এই যেটা আমাদের অধিবেশন, সেখানে উনি আমাকে মানে আমার নাম প্রস্তাব করে আমাকে সভাপতি করে দেয়। কিন্তু সেটা করার সময় আমি আমাদের সম্রাট ভাওয়াল আমাদের ছিলেন, জয়েন্ট সেক্রেটারি ছিল, ওনাকে ডেকেছিলাম। তো তারপর জানি না হঠাৎ করে আমার সব সুন্দর করে বসলো, কথাবার্তা বললো, মিটিং হলো। তারপরের দিন অধিবেশন সব ডিক্লেয়ার হলো, সব ফাইনাল হলো, ঠিক আছে, ওভার ফোনে কথা বললাম। পরের দিন গিয়ে দেখলাম কোনো একটা হোটেলের মধ্যে বসে মানে কিছু লোককে ডেকে প্রেসিডেন্ট ডিক্লেয়ার দিয়ে দিল, ভারপ্রাপ্ত। তো এখন তো ভারপ্রাপ্ত নেই, এখন তো পূর্ণ সভাপতি। তো পূর্ণাঙ্গ সভাপতি কোনো অধিবেশন নেই। আমাদের ডিস্ট্রিক্ট লিস্টগুলো আপনি যদি চান আমি ফেসবুকে দিয়ে রেখেছি, আমি 17টা অলরেডি পাবলিশ করেছি, বাকি 26টা ডিস্ট্রিক্ট আছে। 26টা ডিস্ট্রিক্ট কালকে আমাদের সেন্ট্রাল এক্সিকিউটিভ মিটিং আছে, আপনারা এখান থেকে আপনাদের সাংবাদিক পাঠাবেন, সাংবাদিক পাঠিয়ে আপনি কালকে দেখে নেবেন। একটা ডিস্ট্রিক্ট বানাতে উনি ওখানে ঘরের থেকে বসে বসে, সেটা তো আপনারা দেখেছেন, আপনার সংবাদ মাধ্যম গেছে, সংবাদ মাধ্যম অধিবেশন করেছে, দেখেছে। এবং এরপরে আপনারা যেটা আছে এই কি বলে আমাদের কালকে সেন্ট্রাল এক্সিকিউটিভ মিটিং আছে, ওখানে সাংবাদিক পাঠিয়ে দেবেন, দেখে নেবেন। আমরা কেন ডিমান্ড দিব না? কেন আওয়াজ দিব না? কেন আওয়াজ তুলবো না আমরা? উনি বলে যে না শান্তভাবে করতে হবে। কেন শান্তভাবে করব? আমরা আবার বয়স 43 বছর হয়ে গেছে, আরো কতদিন ফেডারেশন করব? এটা কি ব্যবসা বানিয়ে বসেছি নাকি আমরা? কতদিন ফেডারেশন করবো? আজকের দিনে আবার ছেলের বয়স 17.5 বছর হয়ে গেছে, কতদিন ফেডারেশন করবো? আর সংগঠন বলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ শেষ হয়ে যায়, আবার নিজে সভাপতি হয়ে গেছে। তারও শেষ হয়, যে না খায়। আমি এগুলো বিতর্ক অ্যাকচুয়ালি কি হয় আমাদের মানে নিজেদের মাঝখানে বিতর্ক করতে চাইছি না, অনেক ব্যাপার আছে, অনেক উচ্চতা আছে। হ্যাঁ, এই জিনিসটাই বাঙালি সংগঠনগুলোর ক্ষতি করছে। মানে আমাদের একটা সমন্বয়ের যে অভাবের কথাটা আমি বলছিলাম, সেটাই আমরা দেখতে পেলাম এই মাত্র। তো কথাটা হলো সম্রাট ভাওয়াল, আমি যেটা বলেছিলাম আপনাকে, আমার প্রশ্নটার জবাবটা এখনো পাইনি, যে 10-এর লাঠি 1-এর বোঝা, এক্ষেত্রে মানে ইউনিফিকেশনের কোনো সুযোগ নেই আপনাদের? আমি উঠিয়েছিলাম, আমাদের যেদিন কমিটি গঠন হয়, এখন বিস্তারিত বলতে গেলে অনেক লজ্জা পাবে, অনেক বিষয় হবে। এক্সিকিউটিভ মিটিং এর আগেই গণসভাপতি ডেট ফিক্স করে ফেলেছে। আমি জিজ্ঞেস করলাম কিসের, বললো যে মুখ্যমন্ত্রীর থেকে জেনে করা হয়েছে। সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী বা পলিটিক্যাল পার্টি কি তা আমরা অরাজনৈতিক, মানে মুখ্যমন্ত্রীকে আমরা মুখ্য অতিথি করতেই পারি, কি ব্যাপার আছে? তো আমরা তো কেন্দ্রীয় মন্ত্রীকে মুখ্য অতিথি করেছি, শুধু আসতে পারেননি, শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছে। আমরা 100 বার শ্রদ্ধা করি, কিন্তু আমাদের ডিমান্ড গুলো আমরা অভিভাবক, তো মুখ্যমন্ত্রীকে অতিথি করলে ডিমান্ড গুলো রাখা যাবে না? নিজের মা বাবার কাছে, অভিভাবকের কাছে চাইতে তো আমরা কার থেকে চাইবো? আমাদের প্রবলেম গুলো সলভ করার কথা কার কাছে বলবো? মুখ্যমন্ত্রীর কাছে বলবো না? উনি আমাদের অভিভাবক, উনি আমাদের প্রবলেম গুলো সলভ করবে। একত্রীকরণের কথা সারা আসামের মধ্যে সবচেয়ে প্রথম আমি উঠিয়েছি। আমি পোস্ট নেওয়ার সঙ্গে সঙ্গে বলেছি অ্যাডক কমিটি বানিয়েছি, আমি ফুল প্লেজেড কমিটি বলিনি। যে প্রত্যেকজন বাঙালি আমরা অ্যাডক কমিটি এখন তো ফুল প্লেজেড কমিটি হয়ে আছে। আমাদের অলরেডি বিজয় চন্দ্র দাস সঙ্গে কথা হচ্ছে। আমরা আর ডিস্ট্রিক্টগুলো ডিক্লেয়ার করে দিলেই হয়ে যায় কোন কোন ডিস্ট্রিক্ট আছে ওপেন। গুয়াহাটিতে বসেছি, সেই দিনই আমি সিট ছেড়ে দিতে গেছিলাম।
কিছু একটু ডিস্ট্রিক্ট কমিটিগুলো মিলাতে লাগবে, আঞ্চলিকগুলো মিলাতে লাগবে, একদিনে হয় না। লাস্টে ডিসিশন উনিও ওখানে লঙ্কাতে নিয়ে গেল। আজকে সহদেব দাস দা ফাউন্ডার প্রেসিডেন্ট আজকে এখানে কলাইগাঁওতে ইসে ডেকেছে, আমি গেছিলাম, অন্য কোনো সংগঠন যায় নাই, খালি ইসে গ্রুপের থেকে সুব্রজিৎ কিছু না, বলতে আমি চাইছি। মানে কনক্লুডিং এটাই তো একটা এরা বলবো যে কোনো ধরনের আপনি একটা কর্মসূচি ভালো করতে উদ্যোগ চায় না, নিয়েছেন, সংগঠন এটা এক যাতে কোনো আগামীতেও কিছু চায় না। কন্টিনিউ হয়, কারণ কোনো যদি মতে আমরা ভাবি যে ইলেকশন পার করতে এইভাবে লাগে, যদি নিজের আমরা গাড়িগুলো আলোচনায় প্রয়োগ করতে লাগে। থাকি, তাহলে আমাদের সমস্যাও সমাধান বা সমস্যাগুলো কি সেগুলো একটা আলোচনার একটা প্ল্যাটফর্ম হয়ে যাবে। আমি ভাবি যে আজকের এই যে আজকের যে টক শোটা আয়োজন হয়েছিল, সেই আয়োজন হয়তো আমরা সমস্যাগুলোও আমরা আলোচনা করতে পারতাম, এইসব ইন্টারনাল কনফ্লিক্টস না ডিসকাস করে। কারণ আমরা হয়তো এইভাবে সবাই একসাথে বসে আলোচনা করার সুযোগ হয় না সব সময়, বা ওনাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে ওনারা হয়তো বসতে চাইবেন না। কিন্তু আজ যে উদ্যোগটা নেওয়া হয়েছিল সেখানে মূলত আমি ভাবছিলাম যে হয়তো বলা হবে কি আমাদের সমস্যা কি, হয়তো আমিও দু কথা বলার সুযোগ ভাবতাম, কি বলবো, আমাদের এলাকায় কি সমস্যা রয়েছে, সেগুলো না হয় আজকে এইটাই কি আমরা আশা করি নাকি, এইটাই কি কাম্য নাকি? আজ আমরা যদি একসাথে বসি, আমরা সমস্যা নিয়ে আলোচনা করব। আমার ধন্যবাদ সুব্রজিৎ। আমার একটা প্রশ্ন আছে উৎপলকে, উৎপল এবং সম্রাট দুজনকে। একটু আগে আরেকজন ছিলেন বিজয় চন্দ্র, উনি কিন্তু অনুরোধ করে গেছেন সবাইকে ওনাদের ইয়েতে যাওয়ার জন্য, যে আপনারা কি যাবেন সেখানে? না, আমি বলে দিই, তার মানে বিজয়ের সাথে আমার কথা হয় ফোনে। তো বিজয় আমাকে, ওরা যখন দীপক দিয়ে ছেড়ে দেয় সংগঠনটা, এক মিনিট। হ্যাঁ, সম্রাট তিনবার আমাদের সঙ্গে অলরেডি 3বার বৈঠকে বসেছি। আমাদের এখানে যেদিন প্রথম মিটিং হয়েছিল ইন্টুক ভবন আপনার গুয়াহাটিতে, সেই দিনই একটা ডিসিশন, আমি সেই দিনই পদ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু লাস্টের ডিসিশন হলো যে ডিস্ট্রিক্টগুলো আঞ্চলিকগুলো মিলাতে লাগবে। আমি একটা স্বপ্ন দেখেছি, আমাদের আজকের ডেটে এক একটা কমিটি হয় 30 জন 40 জন মানুষের, আমি স্বপ্ন দেখেছি 500 জন মানুষের একটা কমিটি হবে, এক হুঙ্কারে আমাদের কাজ হবে, এক হুঙ্কারে আমাদের কাজ হবে। আমাদের কিন্তু কথা হুঙ্কার শুনবে। দেওয়ার লোকই তো আজকে- বেরোচ্ছে না সম্রাট ভাওয়াল। আমি আমি আছি, আমি আমি আছি। হ্যাঁ, ঠিক আছে, আমি আছি, আপনাদের সেটা একটু সহযোগিতা সেটা লাগে। আপনি আমি উৎপল উৎপল এবং ডাকছি, বিজয় আসুন। চন্দ্র আপনারা আমি সবাই পদ মিলে ছেড়ে ঠিক দিব। করুন। আমি পদ ছেড়ে দিব, উৎপল দাও আসুন। সবাই একসাথে আসুন, বলে আমি পদ ছেড়ে বসে দিব। আলোচনা করা উচিত, কারণ এইসব আপনি- অন্য আপনাকে- লোকদেরকে তো দাদা, এইসব আমাদের সমস্যাগুলো জানিয়ে আমরা মানুষদেরকে হাসানোটা ঠিক হবে না। প্রয়োজনে দায়িত্ব ভাগ করে নিন। না, এই একদম। কথা বলে আমরা ছেড়ে দিলে হবে না। মানুষ হাসবে বলে মানুষ জানতে লাগবে। না না, মানুষ জানবে বলে- হাসুক বা জানুক সেটা বড় এটার কথা কথা নয়, একটু যদি বলতে লাগবে। একটা ঘরের ভিতরে বসে যদি একটা ঘরের সমস্যার সমাধান হয়, সেটাকে বাইরে আমরা জানিয়ে কি করব? ঠিক আছে, ঘরে আমার বসতে সময় দিলে তো- শেষ হয়ে গেছে। সম্রাট ধন্যবাদ, অশেষ ঘরে ধন্যবাদ বসা আপনাকে। হচ্ছে না। আমরা পরে আবারও এই ইস্যু নিয়ে হয়তো আপনাকে বসতে পারি। initiative নেওয়ার জন্য আহ, request করলাম, দাদা। ভোলানাথ বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি লামডিং থেকে বাংলা সাংস্কৃতিক মঞ্চের প্রতিনিধি হয়ে আমাদের অনুষ্ঠানে এসেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। উৎপল সরকার, অসংখ্য ধন্যবাদ। শুভ্রজ্যোতি সরকার, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের আটটার আড্ডা অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই সময়ে, আগামী শনিবার। ধন্যবাদ।